আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য সাস্টের বায়োলজি পরীক্ষার একটু লাস্ট আওয়ার সাজেশন। তো তোমাদের 28 তারিখ পরীক্ষা আমরা যতদূর জানি। তো সেই হিসাবে এখন একটু কিছু কথা বলা, একটু সাজেশন দেওয়া, একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস, একটু প্রশ্ন সলভ এগুলাই আজকে নিয়ে আসলাম। তো যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলে রাখা, আমার নাম সালেহ মোহাম্মদ শাহানশাহ। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 2য় বর্ষে এবং আমি একজন এক্স ক্যাডেট পোস্ট ক্যাডেট কলেজে। তো আচ্ছা শুরু করি, একটু ফার্স্টে বলি, কথায় কথা হবে, সমস্যা নাই। তো ফার্স্টে হচ্ছে গিয়ে সাস্ট সম্পর্কে একটু ইন জেনারেল ধারণা দেই। তো তোমাদের হচ্ছে সাস্ট পরীক্ষায় 3টা গ্রুপ আছে, ঠিক আছে? গ্রুপ এ ওয়ান এ টু আর হচ্ছে বি, 3টা। তো 3টার মধ্যে কি এই এ1 হচ্ছে একদম পিওর সায়েন্স গ্রুপ, ওকে। এ2 হচ্ছে সায়েন্স প্লাস আর্কিটেকচার গ্রুপ, আর বি হচ্ছে তোমার কমন গ্রুপ, যেমনটা হচ্ছে আগে যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিট ছিল, ওই ডি ইউনিটটা হচ্ছে তোমার সাস্টে বি ইউনিট হয়ে ফিরে এসেছে, ঠিক আছে? তো এখন আমরা জানবো যেখানে 80 মার্কসের পরীক্ষা হয় আর 80টা প্রশ্ন থাকে, তার ভিতরে 20 মার্ক হচ্ছে এই বায়োলজি। তো গ্রুপ এ1 আর এ2-র ক্ষেত্রে 20 মার্ক, কিন্তু বি গ্রুপের ক্ষেত্রে বায়োলজি হচ্ছে 15 মার্ক। কিন্তু কথা হচ্ছে বায়োলজি কিন্তু কোনো গ্রুপেই কম্পালসারি না। তোমার যাদের বায়োলজিতে সমস্যা লাগবে তারা এ গ্রুপে চাইলে ইংলিশ দিতে পারো, আর বি গ্রুপে চাইলে ম্যাথ দিতে পারবা, ওকে। তো তোমার এখানে কি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ কিন্তু সায়েন্সের গ্রুপে মাস্ট, বায়োলজি অথবা ইংলিশ যে কোনো একটা দিবা। সবগুলা সাবজেক্ট 20 মার্ক করে, 4টা সাবজেক্টে 80 মার্ক। কিন্তু তোমার যদি চয়েস থাকে বিএমবি অর্থাৎ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, অথবা জিএমবি না, এখানে ভুলে জিইবি হবে, যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োলজি বায়োটেকনোলজি, এই দুটো সাবজেক্ট যদি তোমার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমার মাস্ট বায়োলজি অ্যান্সার করতেই হবে। যদি বায়োলজি অ্যান্সার না করো তাহলে কিন্তু তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো একটা ভালো সাবজেক্ট পাবা না, ওকে। আচ্ছা, পরেরটাতে আসি। তো সাস্ট মানে কি? সাস্ট ইকুয়ালস টু হচ্ছে বায়োলজি বাট উইথ ম্যাথ। সাস্টের নর্মাল বায়োলজি পাবা না ভাই, এখানে বায়োলজির সাথে ম্যাথ থাকবে। এখানে 5টা করে অপশন থাকবে, কিন্তু খেয়াল রাখো 4টা অপশনে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, 5টা অপশনে চিন্তা করো কি হবে। আর ফুল সিলেবাস, ঠিক আছে, এটা একটা বামার। কারণ হচ্ছে যদিও সার্কুলারে লেখা আছে যে এনসিটিবি কর্তৃক স্বীকৃত পূর্ণাঙ্গ সিলেবাস, আমি এটা বলতে ইন্টারপ্রেট করেছি যে এটাই ফুল সিলেবাসই আসলে হওয়ার কথা, আমার যা মনে হয়েছে, ওকে। তো শুরু আসি, ফার্স্টেই বোটানি আর জুলজি 2 ভাগে আমি ভাগ করেছি জিনিসটাকে। তাও বলার কথা ভালো, যেহেতু সাস্টের বেশিরভাগ সাবজেক্ট যেগুলো তোমরা পড়বা ইনশাল্লাহ ভবিষ্যতে, সেগুলো হচ্ছে বোটানি বেসড, ওকে। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এগুলো কিন্তু সব বেশিরভাগই কেমিস্ট্রি আর বলা যায় বোটানি বেসড, ওকে। বা জুলজি বেসড কিন্তু সাবজেক্ট আসলে কোনোটা নাই। যেহেতু নাই সেহেতু বোটানি থেকেই প্রশ্ন বেশি আসে, খেয়াল রাখো। বোটানি থেকে প্রশ্ন বেশি আসবে, জুলজি থেকে কম্পারেটিভলি কম আসে। আর চ্যাপ্টারগুলো ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে সাজানো হয়েছে বোটানির ক্ষেত্রে, ওকে। আসো তাহলে শুরু করি, বিসমিল্লাহ। প্রথমেই কোষ এবং কোষের গঠন, 1 নম্বর চ্যাপ্টার, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে আর প্রত্যেকটা সিঙ্গেল বছর প্রশ্ন এসেছে। আমি গত 15-16 সেশন থেকে 19-20 সেশন পর্যন্ত হিসাব করেছি, মানে কোশ্চেন অ্যানালাইসিস করেছি, এবং দেখেছি যে প্রত্যেক সিঙ্গেল বছরই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা হলেও আসছে। অনেকগুলো মানে বছরে 2টা করে প্রশ্ন আসছে। তো এই চ্যাপ্টারটা ভুলেও মিস করে যাওয়া যাবে না, এই চ্যাপ্টারটা মাস্ট পড়ে যেতেই হবে। তো এটা হচ্ছে আমার একটা 3 স্টার চ্যাপ্টার বলা যায় ফার্স্টের জন্য, ওকে। 3 স্টার চ্যাপ্টার। কিন্তু এই যে তোমাদের আগে কিছু আগে বললাম না যে বায়োলজি বাট উইথ ম্যাথ, এটাই হচ্ছে সাস্ট। তো সাস্টের এটাই কথাটাকে জাস্টিফাই করার জন্য তোমাদের জন্য 2টা প্রশ্ন নিয়ে আসছি, ম্যাথের প্রশ্ন বাট বায়োলজিতে, ওকে। তো আমি একটু সলভ করে দিই এটা। তো প্রথম প্রশ্ন, ডিএনএ অণুর সিঁড়ির প্রতিটি ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, যার 10টি ধাপ দূরত্ব অতিক্রমের মাধ্যমে একটি প্যাচ সম্পূর্ণ হয়। একটি ডিএনএ অণুর দৈর্ঘ্য 6.4 × 10⁴ অ্যাংস্ট্রম হলে তাতে কতটি প্যাচ বিদ্যমান, ওকে। তো আমার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমার ভ্যালুগুলো নিয়ে কিছু দেখতে হবে কি কি দেওয়া আছে। আচ্ছা আসলে দেখি, ওকে। প্রথমে বলা হচ্ছে প্রত্যেকটা ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আমি লিখতে পারি এক ধাপ ইকুয়ালস টু 3.4 অ্যাংস্ট্রম। আসলে আমি না লিখলেও চলে, কারণ হচ্ছে কি এই প্রশ্নের প্রত্যেকটা ভ্যালু কিন্তু অ্যাংস্ট্রম দিয়ে, তো দিন শেষে অ্যাংস্ট্রমগুলো সব কাটাকাটি চলে যাবে, কোনো ভ্যালু কোনো কাজে লাগবে না। যেখানে এরকম দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন যেটা চাইছে বা যেটা দেওয়া আছে সবগুলোর সেম ইউনিট, সেগুলো আসলে লেখার কোনো মানে নেই, তোমার টাইম ওয়েস্ট, ওকে। ঠিক আছে, তাহলে এক ধাপ হচ্ছে 3.4, তাহলে বলা হয়েছে 10টা ধাপ দূরত্ব অতিক্রমের মাধ্যমে একটা প্যাচ সম্পন্ন হয়। মানে কি পেলাম, একটা প্যাচ মানে 10টা ধাপ, ওকে। তাহলে এক প্যাচ, এক জিলিপির প্যাচে থাকে 10টা ধাপ, ওকে।
আমরা কি পেয়েছিলাম, একটা ধাপে কত পাইছিলাম 3.4, তাহলে 10টা ধাপে কত হবে ভাই, একদম ইজি ম্যাথ, 3.4 ইন্টু 10 মানে 34 আমার ভ্যালু আসলো কত, এক প্যাচের ভ্যালু আসলো 34। এখন প্রশ্ন হচ্ছে একটা ডিএনএ অণুর দৈর্ঘ্য যদি এত অ্যাংস্ট্রম হয়, 6.4 অ্যাংস্ট্রম হয়, কতটি প্যাচ বিদ্যমান। তো আমি টোটাল ডিএনএ অণুর দৈর্ঘ্য জানি, সব একটা সিঙ্গেল প্যাচের দৈর্ঘ্য আমি জানি, তাহলে আমি প্যাচ সংখ্যাটা বের করতে পারবো না? নর্মাল, জাস্ট এখন হচ্ছে এই যে টোটাল যে ডিএনএ দৈর্ঘ্য ভাগ টোটাল প্যাচের দৈর্ঘ্য, একটা প্যাচের দৈর্ঘ্য, ঠিক আছে, একটা ডিএনএর দৈর্ঘ্য একটা প্যাচের দৈর্ঘ্য ভাগ দিলেই আমি প্যাচের সংখ্যাটা পেয়ে যাচ্ছি, যে ভ্যালুটা আমি আগে ক্যালকুলেশন করে রেখেছি। অ্যান্সার আসবে 1.88 ইন্টু মানে অ্যাংস্ট্রম আর কি, অ্যাংস্ট্রম হিসেবে আসবে, ইন্টু 10⁻³ অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আমি না লিখি, অ্যাংস্ট্রমের তো দরকার নেই, সবগুলো অ্যাংস্ট্রম হবে এখানে, ঠিক আছে। তো 1.88 ইন্টু 10⁻³ তুমি যদি ক্যালকুলেটার হিসাব করে দেখতে পারো। আর একটা ভালো কথা সেটা হচ্ছে সাস্টে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড, ওকে। তো সাস্টে যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড, তুমি এইসব ম্যাথ তোমার হাতে হাতে করতে হবে এমন মানে নাই, তুমি ক্যালকুলেটার হিসাব করেও করতে পারো, টাইম সেভ হবে, তাই না? ওকে, তাহলে 1.88 10⁻³ এটা কি আমার অপশন আছে নাকি দেখি। 2 আছে, 2.3 আছে, 1 আছে, 2 আছে, আবার 1.3 আছে। যেহেতু 1.88 নাই, সেটা সবচেয়ে ক্লোজেস্ট পসিবল অপশন এখানে দেওয়া আছে 2 ইন্টু 10⁻³। সো আমার অ্যান্সার হবে এটাই, আচ্ছা হচ্ছে 2 ইন্টু 10⁻³। শেষ, ওকে। পরের প্রশ্নে আসি। একটি প্রাণী কোষে 6 ইন্টু 10⁹ বিপি, এই বিপি মানে কি ভাই, বিপি হচ্ছে বন্দি পাঠশালা না, এই বিপি হচ্ছে বেস পেয়ার, ওকে। বিপি বলতে এখানে বোঝায় বেস পেয়ার। বেস পেয়ার কি বলছে, 6 ইন্টু 10⁹ বেস পেয়ার ডিএনএ ধারণ করে। একটা টিস্যু এরকম 1000 কোষ দিয়ে গঠিত, টিস্যুটির ডিএনএ এর দৈর্ঘ্য হবে কত, ঠিক আছে। তো আমি এখন ফার্স্টে দেখি কি ইনফরমেশন দেওয়া আছে। তোমার প্রথমে এই প্রশ্নে অ্যান্সার করতে হলে জানতে হবে যে একটা বেস পেয়ারের দৈর্ঘ্য কত। একটা বেস পেয়ারের দৈর্ঘ্য আগের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল, এই প্রশ্নে উল্লেখ করেনি, সো এবার ওটা মুখস্থ রাখতে হবে। একটা বেস পেয়ারের দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, ওকে। আর যেহেতু এখানে সবগুলা ভ্যালু কিন্তু অ্যাংস্ট্রমে নাই, সো আমার এখানে অ্যাংস্ট্রম জিনিসটা রাখতে হবে। এটা কিন্তু আগের বারের মতো যেহেতু সবগুলা ভ্যালু মানে ইউনিট সেম, এখানে ইউনিট সেম না, সো আমি রাখতেই হবে আমাকে এখানে, ওকে। সো একটা বেস পেয়ার বিপি হিসাবেই লিখলাম, মানে 3.4 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম না লেখা আমি ডিরেক্ট জানি অ্যাংস্ট্রম মানে কি। একটা অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার, কিন্তু মিটারটা অনেকেই জানো না, অনেকেই ভাবো যে অ্যাংস্ট্রম মানে 10⁻10, না ভাই, অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, এই পুরাটা মিলেই কিন্তু অ্যাংস্ট্রম, ওকে। সো ইন্টু 10⁻10 মিটার আসলো, একটা বেস পেয়ারের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, ওকে। তাহলে বলছে কি এতগুলা, এই যে 6 ইন্টু 10⁹ বেস পেয়ার নিয়ে একটা কোষ হয়। একটা কোষ মানে কি হবে, একটা কোষের দৈর্ঘ্য কত হবে, এক কোষের দৈর্ঘ্য হচ্ছে এইটাকে আমার যতগুলা বেস পেয়ার আছে 6 ইন্টু 10⁹ না, হ্যাঁ 6 ইন্টু 10⁹ আমি একটা বেস পেয়ার দিয়ে গুণ দিলাম, একটা বেস পেয়ারের দৈর্ঘ্য ইন্টু যতগুলা বেস পেয়ার আছে, তাহলে এই দুটো গুণ করলে আমি পেয়ে গেলাম অ্যান্সার হবে 2.04। এটা আমি আগে থেকে ক্যালকুলেশন করে রেখেছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো। যেহেতু একটা কোষের দৈর্ঘ্য আমার 2.04, কি এখানে কি মিটারটা উজ্জ্বল রাখছি না, মিটারটা ছিল কিন্তু মিটারটা এখানে আসলো, সেম মিটার, দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্যর ইউনিট হচ্ছে মিটার, কোনো কথা নাই। সো এখানে হচ্ছে 2.04 মিটার। তাহলে বলছে কি একটা টিস্যু এরকম 1000টা কোষ দিয়ে থাকে, একটা কোষের দৈর্ঘ্য পাইছি, 1000টা কোষের দৈর্ঘ্য কত হবে, কোনো কষ্ট আছে এখানে, জাস্ট 1000 দিয়ে গুণ দিয়ে দিব, 1000 দিয়ে গুণ দিলাম, এক টিস্যু লিখি, এক টিস্যু আমি কষ্ট করে আর এই 0.04টা আসলে কোনো দরকারই নেই, 2 ইন্টু 1000 বসে দিলাম ভাই। 10,000কে তোমরা যারা জানো পাওয়ার যদি বসাতে চাও, তাহলে এটাকে সেম 2 ইন্টু 10⁻³ হিসাবেও লিখতে পারো, আর মিটার তো আছেই, তাই না। 2 ইন্টু 1000 আর 2 ইন্টু 10⁻³ কিন্তু সেম জিনিস। অপশন দেখি, আমাদের তো অ্যান্সার এটা আসলো 3. এখানে যে বড় হাতের এমগুলো দেখতেছো এগুলো আসলে একটু মানে ছোট হাতের এম হবে, যেহেতু সবগুলো এখানে যে ফন্টটা ইউজ করছি আমি সবগুলো বড় হাতের লেটারই দেখাচ্ছে। এটা কিন্তু ভাই মোলার ভেবো না, এটা কিন্তু মিটার,
ওকে, এগুলো কিন্তু মিটার, সবগুলো কিন্তু মিটার। ওকে, তাহলে 3.4, 334, 6, 2, 4, এখানে দেখো 2 × 10⁻³ মিটার, অপশানে কি আছে 2 × 10⁻³, 2 × 10⁻³ 4 নাম্বার অপশন, এটাই অ্যান্সার। শেষ। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দিলাম যে সাস্ট কেন বায়োলজি উইথ ম্যাথ বলে, ঠিক আছে। পরে এরপর আছে, পরের চ্যাপ্টার আছে আমাদের কোষ বিভাজন। আচ্ছা, বাকিগুলা কেন রাখি নেই ভাই, সব চ্যাপ্টারের প্রশ্ন অবশ্যই আমি রাখবো না, কারণ কোনগুলো রাখছি যেগুলো হচ্ছে তোমার একটা, আমার মনে হয়েছে যে একটু এক্সেপশনাল, একটু দেখানো উচিত, এগুলোরকম যদি পোলাপাইন আসাতে ভুল করতে পারে, আমি নিজেও হইলে ভুল করতাম, এরকম কিছু আছে, ঠিক আছে। আর কথা হচ্ছে বাকি যে এমন না যে তোমার মনে করো 100% কঠিন প্রশ্ন আসবে, অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে। স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি একদম জাস্ট রিডিং পড়ে ভালো মতো একটু বইটা পারলেই, বই সম্পর্কে জ্ঞান থাকলেই তুমি অ্যান্সার করতে পারবা। কিন্তু এই যে কিছু কিছু প্রশ্ন দেখাচ্ছি, এগুলো ভাই একটু প্র্যাকটিস করে যেতে হবে, একটু দেখে যেতে হবে যে এরকম কি প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, একটু গুটাইলে। ওকে, আচ্ছা, হ্যাঁ, তারপর আছে কোষ বিভাজন, যেটা বললাম কোষ বিভাজন চ্যাপ্টারটা হচ্ছে নট সো ইম্পর্টেন্ট। এই পর্যন্ত কোশ্মিন কালে থেকে একটা প্রশ্ন আসছে, একটা প্রশ্ন যেটা, সেটাও জাস্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন, এমনি পারবা। কোষ রসায়ন, কোষ রসায়নটা তোমার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, প্লাস এখান থেকে মোটামুটি মানে যত প্রশ্ন আসছে প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন না হলেও প্রায় বলা যায় একবার হয়তো বা গ্যাপ পড়েছে, প্রশ্ন আসেনি, কিন্তু প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন এসেছে। তাই এই চ্যাপ্টারটা 2টা স্টার ইম্পর্টেন্ট। ওকে, 2 স্টার ইম্পর্টেন্ট, 2 স্টার ইম্পর্টেন্ট। তাহলে আর এখানে একটা প্রশ্ন দেখবো, প্রশ্নটা আমার কাছে ভালো লেগেছে, এটা কেন রাখছি, কারণ সাস্টের প্রশ্ন হচ্ছে তোমার গতানুগতিক মুখস্থ বায়োলজি না, কিন্তু এখানে তোমার প্রশ্নগুলো পারতে হলে একটুখানি মাথা খাটাইতে হবে, একটু অনুধাবন চিন্তা করতে হবে, ঠিক আছে। তোমাকে দেখতে হবে যে আসলে অ্যান্সার কি, প্রশ্ন দেখে তুমি অ্যান্সার করতে পারবা না, তোমার প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, দেখতে হবে, বুঝতে হবে, দেন অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে দেখো প্রশ্ন কি বলছে। দেহের বি কোষ এক্স নামক একটি পদার্থ তৈরি করে, যা রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা অনুকারক সরাসরি আক্রমণ করে নিষ্ক্রিয় করে। এর গঠন উপাদান কি? সব কিছু ভালো, প্রশ্ন মানে কিসের গঠন উপাদান তাই জানা না, ঠিক আছে। তাহলে কেমনে কি হবে? এর জন্য তোমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে তোমাকে জানতে হবে এক্স নামক যে পদার্থটা আছে সেটা কি। এখন এখানে তোমরা যারা দেখতেছো যে এখানে একটা বি কোষ লেখা আছে, যারা ভাবতেছো এটা হচ্ছে গিয়ে এবিসি কোষ, এই বি কোষ ভাই সেই বি কোষ না, এটা হচ্ছে তোমার বি সেল টি সেল অফ লিম্ফোসাইট, ঠিক আছে। ইমিউনিটি চ্যাপ্টার যারা পড়েছো তারা জানো আমাদের 2 ধরনের লিম্ফোসাইট আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। সেই বি সেল যেটা ইমিউনিটিতে হেল্প করে, সেটা হচ্ছে এক ধরনের সেক্রেশন করে, যেটা আমাদের সকল যেসব মানে বহিরাগত যেসব অণুজীবগুলো আছে সেগুলোকে ডিরেক্ট এসে হাওয়া করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেলে। ওকে, সেই সেক্রেশনটা কি? সেই সেক্রেশনটা হচ্ছে এক্স। এক্স মানে কি? এক্স হচ্ছে ইন্টারফেরন, ঠিক আছে। তো আমার এক্স হচ্ছে এখানে ইন্টারফেরন। ইন্টারফেরনকে আসলে সত্যি কথা বলতে কিসের ক্ষেত্রে বেশি কার্যকরী জানো? ভাইরাসের ক্ষেত্রে, এটা জানি মনে রাখো একটু। তো এক্স যেহেতু ইন্টারফেরন, এটা যেহেতু আমি বের করে ফেলেছি, তো আমি এখন বলতে পারবো যে এর গঠন উপাদান কোনটি। তাহলে বলবো যে এক্স এর গঠন উপাদান বা ইন্টারফেরনের গঠন উপাদান তোমাদের বইয়ের 4-5 জায়গায় বলা আছে, কয়েকবার উল্লেখ করা আছে যে ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। ওকে, মনে থাকবে। তাহলে অ্যান্সার কি হবে? ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এই যে গ্লাইকোপ্রোটিন। বাই দ্য ওয়ে অপশনগুলো কিন্তু ইংলিশেই ছিল, এমন না যে আমি আমার সুবিধা মতো চেঞ্জ করে ইংলিশে বানাইছি, অপশন কিন্তু ইংলিশেই ছিল। ওকে, যেগুলো অপশন বাংলায় সেগুলো বাংলায় গেছে, মানে যেরকম প্রশ্ন ছিল ঠিক সেরকম ভাবে জাস্ট তুলে দেওয়া হয়েছে। তাহলে গ্লাইকোপ্রোটিন হচ্ছে এখানে আনসার। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা, এই কোশ্চেন আর বেশি রাখি নেই, বাকি সবগুলো মোটামুটি সহজ প্রশ্ন, জাস্ট একটু ধারণা থাকলেই হবে। অণুজীব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইক্রো অর্গানিজম, মাইক্রোবায়োলজি, ঠিক আছে না? তো অণুজীব নিয়ে বলতে হবে, এটা 3 স্টার একটা টপিক চ্যাপ্টার, 3 স্টার। ওকে, তো অণুজীব হচ্ছে 3 স্টার চ্যাপ্টার। তো এখানে আসলে সত্যি কথা বলতে কি, দেখো আমি তোমাকে একটু সত্যি কথা, একটু হিডেন সাজেশন। ওকে, হিডেন সাজেশনটা কি? যাই করো না কেন ভাই, যাই পড়ো আর না পড়ো, যাই না পড়ো, অ্যাটলিস্ট সব কিছুর উপকারিতা অপকারিতা ব্যবহার মাস্ট। সাস্টের টিচাররা কেন জানি না এই উপকারিতা অপকারিতা ব্যবহার এগুলো থেকেই প্রশ্ন করে, বিশেষ করে অণুজীবে, শৈবাল ছত্রাকে, এগুলো যেগুলো আছে এখানে আমি খেয়াল করে দেখেছি সেম উপকারিতা অপকারিতা ব্যবহার এগুলো থেকেই প্রশ্ন আসে। এর বাইরে যে প্রশ্নটা আসছে আমি একটা খালি পাইছি, যেটা হচ্ছে বাকি ওইগুলা ইন জেনারেল স্ট্যান্ডার্ড উপকারিতা অপকারিতা ব্যবহারের বাইরে পাইছি, সেটা একটু উল্লেখ করলাম, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে কোনটি অন্তঃকোষীয় প্রকৃত পরজীবী নয়?
এখন এই প্রশ্নটা জানার জন্য, অ্যান্সার করার জন্য তোমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে অন্তঃকোষীয় প্রকৃত পরজীবী, এটা বলতে কি বোঝায়। আর এই যে ভাই এতগুলো অপশন দিছে, এগুলোর ফুল ফর্ম জানি না। ফুল ফর্ম না জানলে তো ভাই তাহলে আমি তো অ্যান্সার করতে পারবো না। সো এই সবগুলো জানতে হবে। তো ফার্স্টে আমি জানি অন্তঃকোষীয়, ওকে সরি টু কালার চেঞ্জ, অন্তঃকোষীয় প্রকৃত পরজীবী বলতে বোঝায় অন্তঃকোষীয়, কোষের ভিতরে প্রকৃত পরজীবী যারা ওই যে কোষটা আছে, কোষের ভিতর ছাড়া বংশ বিস্তার করতে পারে না। যে হোস্ট সেলটা আছে, যে হোস্ট সেলের ভিতরে যারা বংশ বিস্তার করে আর হোস্ট সেল থেকে বের করে ফেললে বংশ বিস্তার করতে পারে না, তাদের কথাই এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি ভাইরাসের একটা জীবিত বৈশিষ্ট্য, সুন্দর জীবিত বৈশিষ্ট্য হচ্ছে সে হোস্ট সেলের বাইরে জীবিত থাকতে পারে না, জড়ো হয়ে যায়, তাই না? কারণ ভাইরাস তো ভাইরাসই। তো আমাদের এখানে খুঁজতে হবে যে নিচের এখানে কোনটা ভাইরাস না। ওকে, তাহলে দেখি। এখানে যদি এই প্রশ্ন আসলে ইজি, যদি তুমি একটুখানি জাস্ট খেয়াল করো তাহলেই পারবা। ওকে, ফার্স্টে দেখি এইচপিভি। এইচপিভি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভাইরাস অন্তঃকোষী। এইচসিভি হেপাটাইটিস সি ভাইরাস, ভাইরাস। এইচবিভি হেপাটাইটিস বি ভাইরাস, ভাইরাস। ডি নাম্বারটা পরে আসতেছি। ই আছে এইচআইভি, মোস্ট কমন, সবাই জানো, বাকি সবগুলো না জানলেও এটা আশা করি জানো, ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তো বাকি হলো আমার ডি নাম্বার অপশন, যেটা হচ্ছে এইচইসি। আমি অনেক জায়গায় ঘোরাঘাটি করেও ভাই এইচইসি নামে যে কোনো ভাইরাস বা কোনো যাই থাকুক না কেন, কোনো পরজীবী আছে, কোথাও কোশ্মিন কালে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে অড অন আউট হিসেবে অ্যান্সার ইজ এইচইসি। ক্লিয়ার? আচ্ছা, পরের টপিকে আসি তাহলে। একটি জীব পরীক্ষা করে দেখা গেল এর ক্রোমাটিন বডিতে নিউক্লিক অ্যাসিড থাকলেও প্রোটিন নেই এবং রাইবোজোম 30S ও 50S আরআরএনএ দ্বারা গঠিত। জীবটি কি? তাহলে আমাদের এখানে ফার্স্টে কয়েকটা ক্লু দেখতে হবে, তাই না? ক্লুগুলা কি দেওয়া আছে? এই যে ক্রোমাটিন বডিতে কি হয়, নিউক্লিক অ্যাসিড থাকে বাট প্রোটিন নাই। তো আমরা জানি যে বডি হচ্ছে আমাদের জীবকে ফার্স্টে দুই ভাগে ভাগ করা হয়েছে, আদিকোষী, প্রকৃতকোষী। আদিকোষীর আর প্রকৃত কোষের মধ্যে ফার্স্ট একটা ডিফারেন্স নিউক্লিয়াসে আছে, সেটা হচ্ছে আমাদের আর ওদের দুজনের নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ এগুলো আছে, কিন্তু হিস্টোন প্রোটিন বলে একটা প্রোটিন আছে আমাদের যেই ডিএনএ আরএনএর পাশে থাকে, ওখানেই থাকে, ডিএনএতে থাকে। সেই জিনিসটা কিন্তু যে আদিকোষী যারা আছে তাদের ক্ষেত্রে থাকবে না। তো প্রথম টপিক মানে প্রথম ক্লু দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্রোটিন নাই, মানে হিস্টোন প্রোটিন নাই কাদের, আদিকোষীদের। ওকে, তো একটা ক্লু পাই আমি। পরের ক্লুতে কি বলছে, রাইবোজোম 30S ও 50S আরআরএনএ দ্বারা গঠিত। তো আমরা জানি আরআরএনএ বা আরএনএ, রাইবোজোম হচ্ছে দুই ধরনের আছে। কি কি আছে? 70S আর 80S, জানি আশা করি। তো 70S 80S কে ভাঙলে কি পাওয়া যায়? 70 কে ভাঙলে পাওয়া যায় 50 + 30, আর 80 কে ভাঙলে পাওয়া যায় 60 + 40 প্লাস। এটা হচ্ছে কি একদম ভুংচুং ম্যাথ, ঠিক আছে? ভুংচুং ম্যাথ দিয়ে 50-30 যোগ করলে 70 পাওয়া যায়, 60-40 যোগ করলে 80 পাওয়া যায়। ওকে, তো আমরা জানি কি এই 70S কাদের বৈশিষ্ট্য? 70S রাইবোজোম হচ্ছে আদিকোষীদের বৈশিষ্ট্য। আর 80S রাইবোজোম কাদের বৈশিষ্ট্য? 80S রাইবোজোম হচ্ছে প্রকৃতকোষী, আমাদের মতো মানুষের ক্ষেত্রে বা যেসব অন্যান্য প্রকৃতকোষী আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা। তো আমরা দুইটা ক্লু পাইলাম, একটা হচ্ছে গিয়ে প্রোটিন নাই, মানে হিস্টোন প্রোটিন নাই, আর রাইবোজোম 30-50S দিয়ে তৈরি, আরএনএ দিয়ে তৈরি, 70S গঠিত, যেটা হচ্ছে আমাদের কার বৈশিষ্ট্য? আদিকোষীর বৈশিষ্ট্য। তো দুই ক্লু দিয়ে আমরা বুঝতে পারলাম যে জীবটা হবে একটা আদিকোষী জীব। ওকে, এখন অপশন আসলি। প্রথম অপশন ব্যাকটেরিয়া অর সাইনোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সাইনোব্যাকটেরিয়া যাই বলো না কেন, দুইটাই কিন্তু আদিকোষী। সো প্রথম অপশন রাইট। ওকে, ফানজাই আর সায়ানোব্যাকটেরিয়া, যদিও এখানে এমন না যে ডাবল অ্যান্সার থাকবে। প্রথম অপশনে রাইট যদি শিওর হয়ে যাও তাহলে দাগায় ফেলবা, কোনো টাইম ওয়েস্ট করার দরকার নাই। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে পরেরগুলা কেন না, ঠিক আছে? ফানজাই আর সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ইজ ওকে, বাট ফানজাই কেন না? কারণ প্রথম চ্যাপ্টারে তোমাদের বলা আছে ফানজাইয়ের একটা এক্সেপশন আছে এই রাইবোজোমের ক্ষেত্রে, সেটা হচ্ছে 77S, ছত্রাক। ফানজাই মানে কি? ছত্রাক। ছত্রাকের এক্সেপশন হচ্ছে 77S থাকে ওদের ক্ষেত্রে। যেহেতু এটা হচ্ছে 70S না 80S না, এটা হচ্ছে গিয়া, তাহলে আদিকোষীর বৈশিষ্ট্য বলা যাবে না, এটা বাদ। তো এখানে হচ্ছে ফানজাইটা বাদ। তারপরে অ্যালগি আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। অ্যালগি মানে শৈবাল, শৈবাল তো ভাই নর্মাল, সায়ানোব্যাকটেরিয়া ঠিক ছিল বাট অ্যালগির জন্য হবে না। ব্যাকটেরিয়া আর অ্যালগি, আবার বলছে অ্যালগি হবে না।
ব্যাকটেরিয়া আর ফানজাই, ফানজাই হবে না। সো অ্যান্সার কি? 1 নাম্বারটাই, ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। ওকে, অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া। ওকে, পরের প্রশ্ন। শৈবাল ছত্রাক, এটা যদিও শর্ট সিলেবাসের বাইরে, আর যদি এখান থেকে খালি এই পর্যন্ত 2টা প্রশ্ন আসছে, 2বার প্রশ্ন আসছে, আর 2টা প্রশ্নই একবার আসছে ছত্রাকের উপকারিতা থেকে, একবার আসছে শৈবালের উপকারিতা থেকে। তো যেটা বলেছিলাম, উপকারিতা অপকারিতা ব্যবহার, মানে যাই উপকারিতা তাহাই ব্যবহার, জিনিসটা সেমই, তবে আলাদা করে বললাম না এই জন্য। উপকারিতা অপকারিতা যাই করো না কেন এটা মাস্ট পড়তেই হবে। ওকে, আর বাকিগুলা ভাই একটু রিডিং পড়ে যাও, যদি টাইম নাও পাও উপকারিতা অপকারিতা পড়ে যাও ভাই। ওকে, পরেরটা চ্যাপ্টার 6 রাখি নাই, কারণ চ্যাপ্টার 6 থেকে এই যাবৎকালে কোনো প্রশ্ন আসে নাই, সো দরকার নাই। নগ্নবীজি আর আবৃতবীজি, নট সো ইম্পর্টেন্ট, কারণ এখানে ওর থেকে জীবনে একবারই প্রশ্ন আসছে, জাস্ট নর্মাল রিডিং পড়ে, মানে নর্মাল পড়ে যাবে আর কি, খুব বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার নাই। কিন্তু রাখছি কেন প্রশ্নটা, কারণ সাস্টের টিচারদের খুব একটা পছন্দের জিনিস হচ্ছে সাইন্টিফিক নেম। কিছু পারো না, সাইন্টিফিক নেম পড়তে হবে, ঠিক আছে, পড়তেই হবে। সাস্টে যদি ভালো দিতে ভালো করতে চাও তাহলে সাইন্টিফিক নেম পড়তেই হবে, পামার, তাই না? ওকে, তাহলে কি বলছে, কোন উদ্ভিদটি পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? আমরা জানি নগ্নবীজি আবৃতবীজিতে, আবৃতবীজির মধ্যে 2টা ভাগ দেওয়া আছে, পোয়াসি আর মালভাসি। বইয়ের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল তো পারি ভাই, কিন্তু সাইন্টিফিক নেম তো পারি না, এটা তো পারতে হবে এখন। ওকে, তাহলে আমি দেখি অপশানে কি দেওয়া আছে। অরিজা স্যাটাইভা, অরিজা স্যাটাইভা হচ্ছে আমাদের ধান, তাই না? ধান, এটা হচ্ছে ধান। ধান হচ্ছে আমার পোয়াসি, আমরা জানি ধান হচ্ছে পোয়াসির অন্তর্ভুক্ত, সো এটা হবে না, ধান পোয়াসি। ওকে, ট্রিটিকাম ভালগারে, ট্রিটিকাম ভালগারে আর ট্রিটিকাম এস্টিভাম দুইটাই কিন্তু গমের সাইন্টিফিক নেম, গমের, তো গম কিন্তু পোয়াসির অন্তর্ভুক্ত, এটা হবে না। জি মেইস, নামের ভিতরে লেখা আছে মেইস মানে মেইজ, মেইজ মানে ভুট্টা, তাই না? আর ভুট্টা, ভুট্টা কি? ভুট্টা হচ্ছে পোয়াসি, এটা হবে না। এরপরে আসছে গসেপিয়াম হারবেকিয়াম, আমাদের ফেভারিট কার্পাস তুলার সাইন্টিফিক নেম। এটা কিন্তু এই কার্পাস তুলা নিয়ে কিন্তু অলরেডি এই বছর 24-25 সেশনে মেডিকেল একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? তো গসেপিয়াম হারবেকিয়াম কি? এটা হচ্ছে আমাদের মালভাসির অন্তর্ভুক্ত। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটাও বলে দিই, পরেরটা হচ্ছে সাইনোডন ডাকটেলন। সাইনোডন ডাকটেলন কি? এটা হচ্ছে দুর্বা ঘাসের সাইন্টিফিক নেম। দুর্বা ঘাস হচ্ছে এক ধরনের পোয়াসি গোত্রেরই অন্তর্ভুক্ত। আর এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে দুর্বা ঘাসের, সেটা হচ্ছে রক্তপাতের সময় এই ঘাসটা ইউজ করলে আসলে কার্যকরী হয় আর কি। এর মেডিকেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল, স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্পর্টেন্স হবে বলে আমার মনে হয় না। সো অ্যান্সার হবে এটাই, গসিপিয়াম হারবেকিয়াম। ওকে ওকে, পরের প্রশ্ন। টিস্যুতন্ত্র থেকেও ওই সেম নর্মাল পড়ে যাবা, খুব বেশি কঠিন প্রশ্ন করে নাই। বাট 2টা প্রশ্ন আসছে এই যাবৎকালে, 2টা প্রশ্ন আমি দেখেছি, এই 2টা প্রশ্নই কিন্তু ভাস্কুলার টিস্যু, একটা আসছে ফ্লোয়েম থেকে, একটা আসছে ক্যাম্বিয়াম থেকে, আর 2টাই কিন্তু ভাস্কুলার টিস্যু অন্তর্ভুক্ত। সো টিচারদের মনে ভাস্কুলার টিস্যু পার্টটা অনেক পছন্দের, সো জাইলেম ফ্লোয়েম ক্যাম্বিয়াম এগুলো তো ভুল করবাই না, এগুলো মাস্ট পড়বা। আর যেগুলো হচ্ছে অনেকগুলো যে ভাগ আছে 4 ধরনের করে, যে 3টা করে ভাগ করছে টিস্যুকে, ওই টিস্যুগুলো একটু পড়ে যাবা, টিস্যুতন্ত্রকে। ওকে, এরপর আসি উদ্ভিদ শারীরতত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, যেখানে যাই বলো, যেখানে অ্যাডমিশন দাও তুমি, এই চ্যাপ্টারটা স্কিপ করার কোনো সুযোগ নাই ভাই, সব ক্ষেত্রেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ওকে, সো এই চ্যাপ্টারটা এখন একটু সলিউশন দিই, কি বলছে। সালোক সংশ্লেষণ এর মাধ্যমে 320 গ্রাম অক্সিজেন উৎপাদনে কমপক্ষে কত গ্রাম পানি কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে? ওকে, এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য তোমার কেমিস্ট্রি স্টকিওমেট্রির ফর্মুলার জ্ঞান থাকতে হবে। সুন্দর না? বায়োলজি পরীক্ষা দিতে আসছো, অ্যান্সার করতেছো কেমিস্ট্রি, মজা। আচ্ছা, তো দেখি, প্রথমে এর জন্য একটা এক্সট্রা পেজ আমার নিতে হবে, তাহলে সুবিধা হবে। প্রথমেই আমার জানতে হবে কি, এর হচ্ছে একটা সালোক সংশ্লেষণ, না? সালোক সংশ্লেষণের কি রিয়াকশনটা কি, আমি লিখি। আমার 6টা কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করবে 12টা পানি সহ, তাহলে আমার প্রডিউস হবে কি, এখানে সূর্যালোক ক্লোরোফিল আছে, এটা উজ্জ্বল থাকলো ধার দরকার নাই। C6H12O6, আমাদের ফেমাস গ্লুকোজ, 6টা অক্সিজেন আর 6টা পানি, আবার পানির থেকে পানি তৈরি হবে। এটা আমার দেখার বিষয় না। আমার প্রশ্নে কি ছিল দেখো, প্রশ্নে বলছে এত গ্রাম অক্সিজেন দেওয়া আছে, এত গ্রাম পানি বের করতে হবে। দেখো পানির কথা কিন্তু বলছে, কার্বন ডাইঅক্সাইড না, পানির কথা জিজ্ঞেস করছে।
সো আমার এখান থেকে এই যে রিয়াকশনটা লিখলাম, রিয়াকশন থেকে আমার কি লাগতেছে, আমার লাগবে জাস্ট এই 12 অণু পানি আর 6 অণু অক্সিজেন। বাকি সব উচ্ছন্নে যাক, দরকার নাই। 12 অণু পানি থেকে যে 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে, এটা আমার দেখার বিষয়। এখন ম্যাথের দিকে আসি। বলছে এই ম্যাথের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমরা দেখবো যে এখানে আমার দেওয়া আছে 320 গ্রাম, অর্থাৎ ডাব্লিউ দেওয়া আছে, ওয়েট ইন গ্রাম দেওয়া আছে। অক্সিজেন যেহেতু বলে দিছে, সেহেতু আমরা কি পেয়ে গেলাম, মলিকুলার ওয়েট পেয়ে যাব। আর যেহেতু কত মোল করে আছে এটা আমরা পেয়ে গেছি এখানে। আমার এনও আছে, এন আছে, ডাব্লিউ আছে, এম আছে। এখন তোমরা আশা করি একটা সূত্র জানো। সূত্রটা হচ্ছে এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, একদম বেসিক স্টকিওমেট্রি সূত্র। এন হচ্ছে নাম্বার অফ মোল, কত মোল আছে, ডাব্লিউ হচ্ছে ওয়েট ইন গ্রাম, কত গ্রাম আছে, আর এম হচ্ছে তোমার মলিকুলার ম্যাসটা আছে বা আণবিক ভর যেটা বাংলায় বলে। ঠিক আছে, এইটাকে যেহেতু এটা হচ্ছে একটা সিঙ্গেল অণুর ক্ষেত্রে বা একটা সিঙ্গেল যদি কম্পাউন্ড বলো, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হতো। যেহেতু আমার দুইটা কম্পাউন্ডের সাথে এখানে সংযোগ করতে হবে, তো এখানে একটা নতুন ফর্মুলা আসতেছে। এই ফর্মুলাটা হচ্ছে W1 N1 M1 equals to W2 N2 M2। ওকে, এই ফর্মুলা ইউজ করতে হবে এখানে। তো আমি ধরে নিলাম এক হচ্ছে এখানে পানি, আর দুই হচ্ছে, আচ্ছা সরি, আমাদের কি দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে না, পানি বের করতে হবে। অক্সিজেন দেওয়া আছে, পানি বের করতে হবে। ওকে, তাহলে আমার এক পানি থাকুক, এক পানি, দুই হচ্ছে আমার অক্সিজেন। এক হচ্ছে আমার পানি, দুই হচ্ছে অক্সিজেন। তাহলে এক বাম পাশে যা দেখতেছো সবকিছু পানির লিখবো, ডান পাশে যা দেখতেছো সবকিছু অক্সিজেনের লিখবো। ওকে, তো আমার লাগবে কি, আমার চাইছে কিন্তু কত গ্রাম অক্সিজেনে, কত গ্রাম পানি, কত গ্রাম পানি চাইছে। তো আমার W1টা আমার বের করতে হবে, আর বাকি সব ভ্যালু কিন্তু আমার জানা আছে। কেমনে জানা আছে দেখি। আর আমি W1কে W1 লিখে সব কিছু কাছে পাঠিয়ে দিই, তাহলে সুবিধা হবে। W ইন্টু N1 M1, 1 থাকতেছে না কেন, N1 M1 N2 M2, তাই না? তাহলে W2 ভ্যালু দেওয়া আছে কত দেখি, দেওয়া আছে হচ্ছে 320 গ্রাম। সো W2 আমি লিখলাম 320 গ্রাম ইন্টু N1 কত দেখছি, সরি N1, হ্যাঁ N1 হচ্ছে আমার কি বলছি, A1 হচ্ছে সব পানির, কিন্তু পানির হচ্ছে 12 মোল আছে, সরি 12 মোল, তো 12। আর হচ্ছে তোমার এই M1 আমরা জানি পানি, পানির মলিকুলার নাম্বার কত, মলিকুলার ম্যাস কত, পানির মলিকুলার ম্যাস হচ্ছে 18। মলিকুলার ম্যাস কেমনে বের করতে হয় যদি না জানো, দুইটা আছে H, একটা আছে O, দুইটা H এর ভ্যালু হচ্ছে 2, একটা ওর হচ্ছে 16, 16 দিয়ে যোগ করলে হয় 18, তেমনি হচ্ছে এটা হচ্ছে 18। সেম এখন N2 লিখি। N2 আমরা বের করছি, দেখো 6টা মোল আছে এখানে, তাই না? 6 মোলের জন্য এখানে 6 মোল ম্যাস হচ্ছে অক্সিজেনের O2 যেহেতু ম্যাস হচ্ছে 32। একটা অক্সিজেনের ম্যাস হচ্ছে 18, সরি 16, হ্যাঁ 16, একটা অক্সিজেন ম্যাস 16, 2 গুণ করলে 18, সরি একটা অক্সিজেনের ম্যাস হচ্ছে 16, 2 গুণ করলে 32। ওকে, সো 320 ইন্টু 12 ইন্টু 18, উপরে পার্ট, নিচের পার্ট হচ্ছে 6 ইন্টু 32। একটা দাগ দিয়ে দিতে সুবিধা হবে, আর ধরু আচ্ছা একটা সুন্দর করে লিখে এটা, হ্যাঁ আচ্ছা N2 M2, যেটাকে আমি পাইলাম পরে 320 ইন্টু কত ছিল, 6 আর 12, 12 ইন্টু 18 ইন্টু নিচে হচ্ছে 6 ইন্টু 32। তো এখন আমরা এখানে কাটাকাটি করি, কাটাকাটি করবো। 32 তো সুন্দর মতো দেখা যাচ্ছে একটা, 10 কেটে দিলাম, 32কে 320 ভাগ কাটাকাটি করলাম, 10 থাকলো এখানে। 6কে কাটলাম, এটাকে এটা দুইটা কাটাকাটি করা যাবে, এটাই কাটলাম 3 দিয়ে, সুবিধা হলো আমার। 6কে 18, 6 দিয়ে 18কে কাটলাম, 3 থাকলো, 10 3 10 3 12 36, 36 10 360। এই জিনিসটা এত কষ্টকর না করে আমার মতো তুমি ক্যালকুলেটর করতে পারতা। ঠিক আছে, তুমি যদি হাতে করতে চাও, টাইম ওয়েস্ট করার দরকার নেই, তুমি ক্যালকুলেটর করতে পারো, ক্যালকুলেটরে করো। তো এটা আসলে আসলাম কত, 360। ওকে, তো আমরা প্রশ্নগুলো দেখে আসছি। এখন অপশন কি আছে, 320, 180, 360, 440, 640। অ্যান্সার হচ্ছে, বিজেতা হচ্ছে এখানে 360। ওকে, 360 অ্যান্সার। ওকে,
আশা করি এটা সমস্যা হবে না। যদি সমস্যা হয় ভিডিওটা আবার একটু আগে দেখতে পারো, ঠিক আছে। এরপরের প্রশ্ন, ওই শারীরতত্ত্ব থেকেই 3PGA থেকে 7-সেডোহেটেরোলোজ ফসফেট তৈরির জন্য কয়টি এনজাইম দরকার? এটা একটু এক্সেপশনাল করে ফেলেছে। এইটা কই থাকে জানো? এই রিয়াকশনটা অনেকেই ফার্স্টে মাথায় আসবে না, ভাই রিয়াকশন তো জীবনে দেখিনি। রিয়াকশনটা পাওয়া যায় ক্যালভিন অথবা C3 সাইকেলে। ক্যালভিন বা C3 সাইকেলে তুমি এই রিয়াকশনটা পাবা, যেখানে 3PGA থেকে এক পর্যায়ে 7-সেডোহেটেরোলোজ আসবে। ওকে, হয় কি 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 7-সেডোহেপ্টুলোজে যাইতে 5টা ধাপ থাকে। 5টা ধাপ পার করার পর সে 7-সেডোহেপ্টুলোজে যাওয়ার আগে কি হয়, E4P আর হচ্ছে 3GP কি হয়, বা G3P, সরি CGP না G3P। তো কি ইরিথ্রোলোজ 4-ফসফেট আর গ্লিসালডিহাইড 3-ফসফেট। তো 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। আর 7 কি আমরা জানি, 7 হচ্ছে হেপ্টুলোজ, হেপ্টো মানেই 7। তো এটা হচ্ছে কি S7P, সেটা হেপ্টুলোজ 7-ফসফেট। এই জিনিসটা তৈরি করার জন্য 5টা স্টেপ হয়। 5টা স্টেপে হয় কি, 5টা স্টেপের যে 3 নাম্বার স্টেপ, সেখানে 2টা এনজাইম থাকে কিন্তু, ঠিক আছে, সেখানে 2টা এনজাইম থাকে, কিন্তু 4th আর 5th স্টেপে ট্রান্সকিটোলেজ এনজাইমটা সেম থাকে। যেহেতু 5 ধরনের এনজাইম ইউজ হয়, তো 5 ধাপে, তাই অ্যান্সার হচ্ছে 5। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 5। ওকে, পরেরটা আসি। ওকে, জীব প্রযুক্তি। ভাই সাস্টে পরীক্ষা দিবা আর জীব প্রযুক্তি ভালো মতো পড়বা না, মারাটা সবচেয়ে বড় খাওয়া জীবনের, ঠিক আছে। এই চ্যাপ্টারের জেনেটিক যদি মানে টেকনোলজি জিনিসপত্র তুমি না জানো, জেনেটিক টেকনোলজি বা টিস্যু কালচার যা আছে না কেন, না জানলে মনে করো তোমার মারা শিওর একেবারে, যাই করো না কেন। সো যাই করো না কেন এই চ্যাপ্টার ভুলেও ভালো মতো পড়তে ভুলবা না, ঠিক আছে। এই চ্যাপ্টার হচ্ছে একদম হট টপিক প্রশ্ন একটা আসার জন্য। ওকে, তাহলে কি হবে, একটা এমন না যে সব প্রশ্ন কঠিন হবে, কিছু প্রশ্ন সহজও থাকবে, কিছু প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে। জাস্ট কিছু, এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল যে রিকম্বিনেন্ট ডিএনএ কে অ্যাগ্রোব্যাকটেরিয়াম এ স্থানান্তর করার জন্য কোন প্লাজমিড ব্যবহার করা হয়। এইটা যদি দেখে মনে হচ্ছে অনেক কঠিন অপশন দিছে, কিন্তু 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 এটা তোমার বইয়ের ডিরেক্ট লাইন। ওকে, তোমাদের বইয়ের একটা ডিরেক্ট লাইন দেওয়া আছে এই অপশনটা, মানে এই কোশ্চেনটা একদম ডিরেক্ট লাইন তুলে দিয়েছে। অপশনগুলো দেখে মনে হয়েছে অনেক কি না কি কোশ্চেন করে ফেলছে, কতই না কঠিন হয়েছে। আসলে কঠিন না, কিন্তু যারা মেডিকেলের জন্য পড়াশোনা করছো বা ভালো মতো বায়োলজি চ্যাপ্টার পড়া আছে, তারা কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে আশা করি। তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সার হবে হচ্ছে টিআই। টিআই নামে একটা প্লাজমিড আছে, এই টিআই প্লাজমিডটা হচ্ছে কি এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের জন্য রিকম্বিনেন্ট ডিএনএতে ইউজ করা হয়। তাহলে অ্যান্সার কি টিআই। এগেইন এই টিআইটা কিন্তু ছোট হাতের, ঠিক আছে, আমি বলছি যে সবগুলা ফন্ট এখানে বড় হাতের চলে আসছে, সো খেয়াল রাখো টিআই এর আইটা কিন্তু ছোট হাতের। ওকে, পরের প্রশ্ন, ওয়াই উদ্ভিদের এক্স জিনকে পৃথক করে জেড ব্যাকটেরিয়াতে স্থানান্তরের জন্য প্রয়োজন। তো আমাদের এখানে কয়টা স্টেপ আছে আর কয়টা ধাপে কি হচ্ছে এটা একটু দেখবো। ওকে ওকে, দেন হচ্ছে ওয়াই উদ্ভিদের ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে কি করতে হবে, পৃথক করতে হবে। দেখো জিনকে পৃথক করতেছে, তারপরে ব্যাকটেরিয়াতে স্থানান্তর করতেছে। কাজ হচ্ছে 2টা, কিন্তু প্রত্যেকটা অপশনে 3টা করে ইয়ার দেওয়া আছে, যে হচ্ছে কি কি এনজাইম কাজ করতেছে। এখানে 3টা এনজাইম দেওয়া আছে, কাজ করছে 2টা। আসলে কাজ কিন্তু আরেকটা আছে, উজ্জ আছে, ঠিক আছে। দেখি তাহলে এক্স জিনকে পৃথক করে, পৃথক করার কাজ কার ভাই, পৃথক করে হচ্ছে কাটাকাটি করতে। কাটাকাটি করে কে, আমাদের মলিকুলার যে হচ্ছে এনজাইম আছে, মলিকুলার সিজার্স বলে, রেস্ট্রিকশন এনজাইম, বা যার আরেক নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। ওকে, রেস্ট্রিকশন এনজাইম বা এন্ডোনিউক্লিয়াস বলে, যারা কাজ কি পৃথক করে, মানে কাটাকাটি করে, ঠিক আছে। এই সুন্দর মতো ডিএনএ একটা পার্টকে কেটে ফালাই দিবে না, কাটবে আর কি, ঠিক আছে। ওকে, এরপরে জেড ব্যাকটেরিয়াতে স্থানান্তরের জন্য প্রয়োজন। এরপরে করবে কি, স্থানান্তর করে এই যে মনে করে একটা পার্ট ছিল, ধরো একটা নর্মাল এরকম আছে একটা জিনিস আছে, এই পার্টটাকে কেটে ফেললো, এই পার্টটাকে কেটে আর একটাতে ট্রান্সফার করবে। তো ওইখানে ট্রান্সফার করতে ওখানে একটা কি করতে হবে, তাহলে এই যে এখানে একটা ফাঁকা যে আছে, এটা যে আসলো, এটা যে অন্য কালারে দিলাম, দাঁড়াও অন্য কালারে বুঝাই।
ঠিক আছে, এটা হচ্ছে কি গোলটা আছে মনে করো, আর এটা হচ্ছে আসলো। তো এটা আসে কি জোড়া লাগে যাবে না, একটা তো থাকবে যাকে এখানে জোড়া লাগাইতে হবে। এই যে জোড়া লাগানোর কাজটা কি করবে, জোড়া লাগানোর কাজটা করে হচ্ছে লাইগেস। লাইগেস নামের আরেকটা এনজাইম থাকে যার কাজ হচ্ছে এই যে ডিএনএর কাটা পার্টটা চলে আসলো, এই কাটা পার্টকে জোড়া লাগানো। এরপর খালি জোড়া লাগাই কাজ শেষ না, এরপরে হচ্ছে আর কিছু ডিএনএ কি করে অনুলিপন করতে হবে, ডিএনএ অনুলিপন করতে হবে, প্লাস হচ্ছে যত মিসম্যাচ আছে তারপরে হচ্ছে রিপেয়ার করতে হবে। এইসব কাজ করার জন্য আরেকজন বড় ভাই আসবে, আমাদের ফেভারিট ডিএনএ পলিমারেজ। ওকে, আমাদের ডিএনএ পলিমারেজ, আমাদের লাস্ট যে পাজল পিসটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। তো কি কাটবে কে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস স্থানান্তর করবে বা স্থানান্তর করে যোগ করবে লাইগেস, তারপরে হচ্ছে জিনিসটাকে অনুলিপন করে রিপেয়ার করবে ডিএনএ পলিমারেজ। তো অপশন দেখি, প্রথমে ডিএনএ পলিমারেজ, এন্ডোনিউক্লিয়াস, লাইগেস, ডান, এটাই আনসার। ওকে ওকে, পরের প্রশ্ন, জীবের পরিবেশ খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখবা স্পেশালি বৈশিষ্ট্যগুলা। এই পর্যন্ত আমি খালি একটা এমসিকিউ আসছে দেখছি, একটা এমসিকিউটা ছিল মরুজ বা জলজ উদ্ভিদ, আমার ঠিক খেয়াল আসতেছে না, এই দুটা উদ্ভিদের একটা বৈশিষ্ট্য আসছে না, সেটা কোনটির বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয় এরকম। তো বৈশিষ্ট্যগুলো একটু দেখতে পারো, আর বললাম তো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাকিগুলো একটু ওভারঅল দেখা যাবে আর কি। ওকে, এরপর আসি জুলজি। আচ্ছা, আগেই বলে রাখা ভালো যে হচ্ছে জুলজিতে যেটা বলছিলাম ফার্স্টে, যে বোটানির চ্যাপ্টারগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যাই করো না কেন বোটানি চ্যাপ্টারগুলো ভুলেও মিস দেওয়া যাবে না। জুলজির চ্যাপ্টার অনেকগুলোই মানে প্রশ্ন বলা যায় আসেনি, এমন কয়েকটা চ্যাপ্টারই আছে যেমন প্রশ্ন আসে নাই। ঠিক আছে, এখানে দেখছো যে এক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই বোটানিতে, সেটা হচ্ছে চ্যাপ্টার 6 যেটা আছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। কিন্তু এখানে জুলজিতে অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন জীবনে আসেই নাই। 2 নাম্বার চ্যাপ্টার একটা আছে না ভাই, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এত বড় একটা চ্যাপ্টার, একবারও প্রশ্ন আসে নাই কিন্তু ভাই, বুঝতেছো তুমি? ওই চ্যাপ্টারটা মনে করে যে একেবারে দামি নেই, এরকম একটা অবস্থা। সো জুলজির ক্ষেত্রে যেগুলো স্টার দেখবা, ওই স্টারগুলো কিন্তু ভাই বোটানির মতো ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জুলজির ক্ষেত্রে ওর সাপেক্ষে ইম্পর্টেন্স কতখানি। ওকে, চলো আসি শুরু করি। ওকে, তো প্রথমে হচ্ছে পানির বিভিন্নতা শ্রেণী বিন্যাস, এটা হচ্ছে মোটামুটি একটু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। সত্যি বলতে এইচএসসি লাইফে আমি এই চ্যাপ্টারটা অনেক ভালো মতো পড়েছিলাম, তারপরেও যে দুইটা প্রশ্ন আমি রেখেছি এখানে, এই দুইটা প্রশ্ন সলভ করতে আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে যাবে, সত্যি কথা। ঠিক আছে, ওকে, তাহলে দেখি ফার্স্ট প্রশ্নটা কি। ল্যামেডিয়ান্স মার্জিনালিস সাইন্টিফিক নেম, বলছিলাম কিছু মনে পড়ে? সাইন্টিফিক নেম মাস্ট। ল্যামেডিয়ান্স মার্জিনালিস জিনিসটা কি যদি না জানো তাহলে তো ভাই বাকিটা তো দেখার প্রশ্নই আসে না, স্কিপ, তাই না? তো ল্যামেডিয়ান্স মার্জিনালিস জিনিসটা আসলে একটা কি ঝিনুক, মিঠা ঝিনুক, মিঠা পানির ঝিনুক, তারা ওয়েট, আচ্ছা মিঠা পানির ঝিনুক। তার মানে বুঝতেছে এটা মলাস্কা, তাই না? কিন্তু অপশনে কোনো মলাস্কা আছে? মলাস্কা নাই, শ্রেণী জানতে হবে। তো মেলাকোস্ট্রেকান হবে না, বাইভালভিয়া। বাইভালভিয়া হচ্ছে ঝিনুক মানেই বাইভালভিয়া, এর মনে রাখবা, ঝিনুক মানেই বাইভালভিয়া। দুইটা ভাল্ব থাকে, এই একটা ভাল্ব একটা ভাল্ব, এই যে ঝিনুক এরকম থাকে না, দুইটা ভাল্বের। ওকে, গ্যাস্ট্রোপোডা আসলে শামুকের, গ্যাস্ট্রোপোডা ওয়ার্ডটা আছে শামুকের জন্য প্রযোজ্য, সেই শ্রেণীটা শামুকের। হিরুডিনায় হচ্ছে তোমার যোগ আছে না, যোগ, যোগ, ওই কৃমি যোগ, ওই যোগ, যোগ হচ্ছে হিরুডিনা। আর ক্যালসিকেরা হচ্ছে আমি আসলে নিজেও জানি না এটা কি। ঠিক আছে, ব্রাথ। তো অ্যান্সার হবে হচ্ছে বাইভালভিয়া। ওকে, পরেরটাতে আসি। এই প্রশ্নটা আমি দেখার পর কিছু আমি 3 মাস পাগল ছিলাম, বুঝছো? এই প্রশ্নটা দেখে ভাই কই থেকে প্রশ্নটা দিছে মাথায় আসছে, আমি জানি প্রশ্নটা কোত্থেকে আসে, বাট এই প্রশ্ন যে এমন ভাবে কঠিন করে দেওয়া পসিবল, কোনো অ্যাডমিশনে যে এত কঠিন প্রশ্ন করা পসিবল এরকম, এটা আমি প্রথম দেখলাম আসলে, সত্যি কথা। ঠিক আছে, প্রশ্ন কোশ্চেনটা কি, বাংলাদেশের জাতীয় পাখি, ইজি, ম্যাকপাই রবিন, দোয়েল পাখি, কোন গোত্রের অন্তর্ভুক্ত? সারা জীবন পড়ে আসলাম কপসিকাস স্যালোয়ারিস, কপসিকাস স্যালোয়ারিস, কপসিকাস স্যালোয়ারিস, লাভ হইল না। প্রশ্ন আসছে শ্রেণীর থেকে, ফ্যামিলি, সরি গোত্র, গোত্র থেকে, ফ্যামিলি থেকে আসছে। ফ্যামিলি তো জানি না ভাই, জীবনে কেউ পড়েও নাই। এটা কই আছে জানো? এটা আছে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারের পিছে কয়েকটা প্র্যাকটিক্যালের পার্ট থাকে না, ছবি আছে যে কয়েকটা, পাশে যে অনেকগুলো দেখছো বৈশিষ্ট্য লেখা আছে, এই পাশে হচ্ছে তোমার শ্রেণী গোত্র যেগুলো দেওয়া আছে, কোনো পড়ে দেখছো? পড়ে দেখো না, আমি শিওর। সেখান থেকে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, প্রশ্ন কি আসছে, তাহলে গোত্র কি হবে? এই গোত্রের অ্যান্সার হবে হচ্ছে কি, এটা তোমাদের বাকিগুলো আমি দিতে পারি না, তো আমি এখানে অ্যান্সারটা খালি দেখা দিচ্ছি, আছে মাস্কিস ক্যাপিডেই,
অ্যান্সার মাস্কি ক্যাপিডে হবে, বুঝছো? এগুলা ভাই পারবা না এত আসলে, বাদ দে, কি বলতাম এটা, আমি কি বলবো, বলার নাই কিছু, বাদ দাও। আমি হচ্ছে এখন বাঘ কিং কর্তব্য বিমূঢ় অবস্থা আমার এ দেখে। ওকে, পরিপাক ও শোষণ, মানে মাঝখান দেখে বলছিলাম কি 2 নম্বর চ্যাপ্টার বা জীবনে আসেই নাই। সো এমন না যে আর আসবে না, পড়বা, বাট বুঝছো তো, খুব বেশি ইম্পর্টেন্ট দরকার নেই। পরিপাক ও শোষণ, এখান থেকে মনে হয় জীবনে একবারই প্রশ্ন আসছে, একবার না 2বার প্রশ্ন আসছে মেবি, পড়বা, দেখবা। এই রক্ত, রক্ত একটু ইম্পর্টেন্ট, রক্ত থেকে প্রশ্ন আসছে মোটামুটি ভালোই, সো এটা একটু দেখতে হবে। এটা হচ্ছে আমি একটু 2 স্টার দিয়ে রাখছি এই জন্যে। ওকে, রক্ত পার্টটা 2 স্টার, রক্ত চ্যাপ্টারটা। রক্ত আর সঞ্চালন, রক্ত সঞ্চালন, তো এখানে কি প্রশ্ন আছে ফার্স্ট একটা দেখি, ইজি প্রশ্ন, ম্যাথ যদিও। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে 75 হলে হৃদচক্রের গড় সময়কাল কত হবে? এটা এটা হচ্ছে, আমি লিটারালি না ম্যাথ করলেও আমি অ্যান্সার পেরে যেতাম, কারণ তোমাদের বইয়ের ডিরেক্ট লাইনে দেওয়া আছে এটা, চাইলে হিসাব করে বের করতে পারো, বাট বইয়ের ডিরেক্ট লাইন, সো তুমি যদি হিসাব করতে চাও হিসাব করো, নাহলে মুখস্থ রাখতে পারো। অ্যান্সার হচ্ছে কেমনে হবে, 60 প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, তাই না? 75 বার, 60/75, অ্যান্সার হচ্ছে 0.8, অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? এটা আসলে একটু ইজি কোশ্চেনই ছিল, এটা যদি অনেকে ভাববে কি না কি প্রশ্ন দিয়ে ফেলছে, প্রশ্ন কিন্তু আসলে ইজি এটা। পরের প্রশ্ন, পরের প্রশ্ন নাই, বর্জ্য নিষ্কাশন, এখান থেকেও প্রশ্ন আসছে ওই 1-2বার, দেখবা পড়বা হোয়াট এভার, অত কঠিন প্রশ্ন করে না, স্ট্যান্ডার্ড। চলনাঙ্গ চলনা, এখান থেকে একবারই প্রশ্ন আসছে জীবনে, রেডিয়াস আলনা, প্রশ্ন আসছিল মানে রেডিয়াস আলনা কোথাকার অর্গান, কোথাকার হচ্ছে হাড্ডি, আমরা জানি এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বাঙ্গের হাড্ডি, 2 হাতেই যে আমাদের রেডিয়াস, রেডিয়াস আলনা, এটা দেখা যাচ্ছে কিনা, একটু পাশে আসি, এই যে আমাদের রেডিয়াস, আমাদের বুড়ো আঙ্গুল বরাবর রেডিয়াস, আর তার পাশে থাকে ডালনা। ওকে, এই 2টা হাড্ডি ঊর্ধ্বাঙ্গের হাড্ডি, কারণ হচ্ছে আমাদের হাতে থাকে, এরা পারবা ইজি। মানব জীবনের ধারাবাহিকতা, এখান থেকে প্রশ্ন আসছে মোটামুটি 3-4 বার দেখেছি যা, বাট এই প্রশ্নটা দেখে আমার মজা লাগছে। এই প্রশ্নটা দেখে ভাবলাম যে এটা প্রশ্নটা পারতে হলে তোমার মানে এমন পিওভিতে প্রশ্নটা করা হয়েছে, যেন তুমি একটা ডাক্তার, তোমার কাছে একজন পেশেন্ট আসছে, তুমি এখন এটা কি সলিউশন দিবা। ওকে, দেখি তো। একজন মহিলা 3বার গর্ভবতী হলেন এবং 3বারই তার ভ্রূণ গর্ভপাত হলো, ভেরি স্যাড। পরবর্তী সময়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে জানালেন যে তিনি একটি ভাইরাস দ্বারা আক্রান্ত। ওই অতি কি না এটি কি ভাইরাস বলে তুমি মনে করো, এটা এটি হবে, অতি না এটি, এটি কি ভাইরাস বলে তুমি মনে করো, ঠিক আছে? তুমি ডাক্তার, তোমার কাছে আসছে রিপোর্ট, ঠিক আছে? তোমার কেন অ্যান্সার করতে হবে যে ওনার ভাইরাস হয়েছে, এটা কি ভাই, ঠিক আছে? পেশেন্টের সমস্যা কি? তো এখানে আসলে আমাদের বইয়ে কয়েকটা দেওয়া আছে, নাম দেওয়া আছে, যেগুলো কিছু কিছু ভাইরাস আছে যেগুলা, বা অণুজীব ভাইরাস যাই বলো না কেন, এটা অমরা, প্লাসেন্টা বা অমরা আছে, অমরা ভেদ করে ভ্রূণের ভিতরে প্রবেশ করতে পারে আর তার ক্ষতি করতে পারে। এর ভিতরে কিছু ছিল, কি কি আছে দেখো, HIV অলরেডি বলছি, রুবেলা, হাম রুবেলা ভাইরাস, CMV, সাইটোমেগালো ভাইরাস, বা হচ্ছে সাইটোমেগালো মানে কি, সাইট মানে সেল, মেগালো মানে বড়, সাইট বড় করে এমন ভাইরাস, মানে সেল বড় করে এমন ভাইরাস। HBV, HCV বলছি, হেপাটাইটিস B আর C। এর ভিতরে এই HIV আর রুবেলা হচ্ছে অ্যাকচুয়ালি, হাম রুবেলা আর HIV এগুলো হচ্ছে আমরা ক্রস করতে পারে, কিন্তু HIV গর্ভপাতের সাথে কোনো সম্পর্কই নাই, জীবনে কোনো সম্পর্ক নাই। বাট হাম রুবেলা এগুলা যেগুলো আছে সেগুলো কিন্তু গর্ভপাত করাইতে পারে। বিশেষ করে রুবেলা হচ্ছে একটা ডিজিজ তৈরি করে, একটা কনজেনিটাল ডিজিজ, যেটা ছোটবেলা থেকে হয়। কনজেনিটাল রুবেলা যে সিনড্রোমটা তৈরি করে, এই CRS সিনড্রোমটার জন্য হচ্ছে তোমার গর্ভপাত হইতে পারে। সো ডাক্তারের কি হবে, ভার্ডিক্ট হবে হচ্ছে রুবেলা ভাইরাস। ওকে, দেখছো অ্যান্সার পারলা, অ্যান্সার পেয়ে তুমি ডাক্তার হয়ে গেছো, ভেরি গুড। ওকে, পরের প্রশ্ন, জিনতত্ত্ব বিবর্তন, এটাও আসলে আমি 2 স্টার যদিও দিয়েছি, বাট খুব বেশি প্রশ্ন আসছে এমন না, জাস্ট পড়ার জন্য পড়বা। এগুলো আমার মনে হয়েছে যে আপনারা আসলে এই সাস্টের জন্য ইম্পর্টেন্ট হওয়া উচিত, তাই আমি দিলাম আমার সাজেশন, ঠিক আছে, পার্সোনাল সাজেশন, 2 স্টার। ওকে, তো প্রশ্নটা কি আসছে, কোন বৈশিষ্ট্যের জন্য মেন্ডেলিয়ান 3:1 অনুপাত পরবর্তীতে হয়ে 1:2:1 রূপে প্রকাশ পায়? কারণ আমরা জানি মেন্ডেলের 2টা সূত্র আছে, প্রথম সূত্রের নর্মাল রেশিও হচ্ছে 3:1, পরেরটার হচ্ছে 9:3:3:1। যদি কোনো কারণে এক্সেপশন হয় তাহলে প্রথমটার এক্সেপশনগুলো নর্মালি হয় হচ্ছে 1:1, আর পরেরটার এক্সেপশনে হয় হচ্ছে 13:3 বা এরকম যেগুলো আছে এগুলাই হয়। তো যেহেতু এখানে আমি বলছে যে 3:1 আর 1:1 হয়েছে, তো আমি বুঝতেছি এক্সেপশন, এটা ফার্স্ট ল, মেন্ডেলের যে ফার্স্ট লটা আছে, ফার্স্ট ল এক্সেপশন। দেখি তো, মারণ জিন আর প্রকট জিন, প্রথম অপশন,
মারণ জিন কিন্তু ফার্স্ট লর এক্সেপশন, কিন্তু এখানে 1-2 হয় না। একমাত্র মারণ জিনের এক্সেপশন যেটা তোমাদের মানে তোমাদের বই যেসব এক্সেপশন দেওয়া আছে, মারণ জিনই হচ্ছে একমাত্র মানে এক্সেপশন যেটাতে 1-1 হয় না, 2-1 হয় মারণ জিনে। কেন 2-1 হয়? কারণ একটা পার্টি মরেই যায়, ঠিক আছে? একটা পার্টি যাতে মরেই যায় তো ওটা আসলে হিসাবে আসে না। ওকে, ঠিক আছে। তো মারণ জিনের জন্য এটা বাদ। জিনোটাইপ আর ফিনোটাইপ, জিনোটাইপ ফিনোটাইপের সাথে এই যে এক্সেপশনারের সাথে কোনো পরিচয় দরকার নাই, মানে কোনো সম্পর্ক নাই এখানে, এটাও বাদ। অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকটতা, আমরা জানি এই যে মারণ জিন বাদে বাকি যে দুইটা বললাম, যে দুইটা এক্সেপশন আছে ফার্স্ট লয়ের, এই ফার্স্ট লয়ের একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা আর এটা হচ্ছে সমপ্রকটতা। তো অ্যান্সার হচ্ছে এটাই হবে। কারণ দেখো 4 নাম্বার অপশন দিয়েছে কি, পরিপূরক জিন আর এপিস্টেসিস, এই দুটাই কিন্তু সেকেন্ড লয়ের এক্সেপশন, তাই না? সেকেন্ড লয়ের এক্সেপশন, এটা হবে না। প্রকট আর প্রচ্ছন্ন জিনের জন্য হয় না। এই জিনোটাইপ ফিনোটাইপ যা প্রকট প্রচ্ছন্ন জিনের জন্য হচ্ছে গিয়া মানে এই দুটার সাথে কোনো সম্পর্কই নেই। বাট এক তিন 4 নাম্বার অপশনের সাথে কিছু রিলেশন ছিল। ফার্স্টটা একটু বাদ হয়ে গেল এক্সেপশনের জন্য, থার্ডটা অ্যান্সার, আর ফোর্থটা হচ্ছে সেকেন্ড লয়ের অ্যান্সার মানে এক্সেপশন এক্সাম্পল। ওকে, সেটা বাদ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন নাই, শেষ তোমাদের সুবিধা। ওকে, তো এখন কিছু গ্যাস দিতে পারি ছোটখাটো, তোমাদের যাদের অলরেডি দেখা শেষ আর টাইম কম, মানে কয়েকদিন পর মনে করো লাস্টের দিকে ভিডিওটা দেখতেছো, তাদের আশা মানে বলবো যে আর চাইলে নাও দেখতে পারো, সমস্যা নাই। কথা হচ্ছে আমি যেটা বলেছি, ইটস নট ওভার টিল ইটস ওভার, নেভার গিভ আপ, ডু ইউর বেস্ট, আর ইনশাল্লাহ ইউ উইল বি ভিক্টোরিয়াস। ওকে, তো কি হচ্ছে, ফার্স্টের প্রশ্ন অনেকে বলে অনেক কঠিন, অনেক কঠিন বলবে, অনেক কঠিন, এই শুনতে শুনতে তোমার মনের ভিতরে একটা ভয় চলে আসবে, আয় হায় এত কঠিন হবে, আমি কি পারবো নাকি? ভাই, যা সময়ের জন্য একলার জন্য কঠিন না, শর্ট সিলেবাস ফুল সিলেবাস কঠিন সহজ যাই হোক না কেন ভাই, সবার জন্য তো সেম পরীক্ষাই ভাই, তাই না? তোমার জন্য কি আলাদা করে কঠিন প্রশ্ন বানাবে না। তো এত প্যারা না নিয়ে বইটা খুলো, পড়া শুরু করো, আমার ভিডিওটা যদি দেখে থাকো, তা আমি যে সাজেশন দিচ্ছি এগুলো ট্রাই করো ফলো করতে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো এক্সাম হবে, আর ইনশাল্লাহ ফার্স্টে একটা সিট তোমার হবে। ঠিক আছে, তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।